আচ্ছা, চালু হয়েছে, দেখি আপাতত চালাবো। আমরা আজকে যে প্রসেসটা করবো, বসো তুমি তোমার জায়গায় বসো, ওইটা ওর মতো চলতে থাক। তুমি তুমি তোমার জায়গায় বসো, ওদিকে লাগবে না, তুমি এখানেই বসো, খাতাটা নিয়ে বসো। না, এখান থেকে দেখতে তো অসুবিধা নাই। আজকে যে প্রসেসটা করবো সেটা নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সক্রিপশনটা হবে কার? ফার্স্ট অফ অল আসি যে ট্রান্সক্রিপশনটা হবে কার? এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সক্রিপশনটা কি? আমরা জানি ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরির যে প্রসেসটা, আরএনএ, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এই ট্রান্সক্রিপশন করে মেইন যে এনজাইমটা, সেই এনজাইমের নাম কি? হলো, এই ট্রান্সক্রিপশন করে মেইন যে এনজাইমটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এটা তো জানা কথা তোমার, এটা তো পড়াইছি। আরএনএ পলিমারেজ তাহলে এখন আমি দিলাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তোমার বলছি দেখবা এখানে আবার এম দেওয়া, এমআরএনএ তৈরি হয়। মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি যে প্রসেসটা, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন, তাহলে অন্যান্য আরএনএ তৈরির প্রসেসের নাম কি? কোশ্চেন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, তাহলে অন্যান্য যে আরএনএ গুলো আছে এগুলা কেমনে আসে? ওরাও ট্রান্সক্রিপশন থেকেই আসবে। ডিএনএ থেকে যত আরএনএ আছে, সব আরএনএ আসে হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে। এর মধ্যে শুধুমাত্র, এটা কি ঠিক আছে এটা? আচ্ছা, ট্রান্সক্রিপশন দেখা যাচ্ছে, আমি জানি না আছে কি না, ঠিক আছে চলবে। আচ্ছা, যেটা বললাম যে ডিএনএ থেকে যত আরএনএ আছে, টিআরএনএ হোক, আরএনএ হোক, এমআইআরএনএ, এসআইআরএনএ, এসএনও আরএনএ, এমআরএনএ, যত আরএনএ আছে সব আরএনএ তৈরির প্রসেসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তার মধ্যে শুধুমাত্র এমআরএনএ ট্রান্সলেট করতে পারে, এই জন্য আমরা এটা দেখাই আর কি এখানে। বলতে বলা যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, কিন্তু শুধুমাত্র এমআরএনএ না, যত আরএনএ আছে সব আরএনএ তৈরির প্রসেসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাদের মধ্যে শুধুমাত্র এই এমআরএনএটা ট্রান্সলেট করতে পারে, বাকিগুলো ট্রান্সলেশনে যেতে পারে না। কেন? কারণ ওদের আরএনএ অবস্থায় অন্যান্য ফাংশন আছে। কারণ আরএনএ যেটা, সেটাকে যদি প্রোটিন হয়ে যায় তাহলে কি রাইবোজোম গ্রহণ করতে পারবে? রাইবোজোম যে আরএনএ লাগবে। আচ্ছা, তো রাইবোজোমের জন্য যে আরএনএটা, আরএনএ সাপ্লাই দেয়, তো ওইটা হচ্ছে ওইটার ফেট, মানে লাস্ট এন্ড, এরপরে আর কোনো যাইতে পারবে না। এরপরে মনে করো টিআরএনএ, টিআরএনএ যদি প্রোটিন হয়ে যায় টিআরএনএ থেকে, তাহলে তো আমার টিআরএনএ ফাংশন করতে পারবে না, কিন্তু করতে হবে ওকে। আচ্ছা, তো তাহলে এই ডিএনএ থেকে এমআরএনএ হলো এই এই নট অনলি এমআরএনএ, আমি যেটা বলছিলাম তোমাকে যে যত আরএনএ আছে সবগুলো তৈরি প্রসেসের নামই ট্রান্সক্রিপশন। এমআরএনএ আমরা এখানে লিখি কেন? কারণ এটা ট্রান্সফার করতে পারে, এই বাইকগুলো ট্রান্সফার করতে পারে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেইন যে এনজাইমটা আমাদের লাগে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। আচ্ছা, তো সরি, ডিএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন করে, রেপ্লিকেশন করে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনটা করবে। আর ট্রান্সলেশন করে কোন এনজাইম? ট্রান্সলেশন করে এই নামটা তোমাকে বলেছিলাম, বলো। চারটা দিয়েছিল, পেপটাইডাল ট্রান্সফারেজ। এখন কথা হচ্ছে ট্রান্সক্রিপশনটা হবে কোন জায়গা? ট্রান্সক্রিপশনটা হবে কোন জায়গা? ডিএনএ। ডিএনএ তো বিশাল বড় জায়গা না, ডিএনএ স্পেসিফিক তো রিজনে করতে হবে। আর ডিএনএ থেকে যদি এত বড় এমআরএনএ তৈরি হতে জায়গাই নেবে না কোষের মধ্যে। আচ্ছা, শুধুমাত্র ট্রান্সক্রিপশনটা ঘটে হচ্ছে অনলি ইন জিন। আর যে জায়গাটা, এটা কোনোভাবে কি ইয়া করে আটকানো যায়? এই চেয়ারে দেওয়া লাগতো, এই চেয়ারে দেওয়া লাগতো, এই চেয়ারে দিলে থাকতো। বই তো লাগবেই সামনে, এটা তো বই লাগবে না।
এইটা সরবে না, এটা আবার এর মধ্যে নড়াচড়া করতে পারবে না। আচ্ছা আপাতত চালাবো, সমস্যা নাই। যেটা বলছিলাম যে ট্রান্সক্রিপশনটা ঘটবে শুধুমাত্র জেনে রেখেছে, আর যে জায়গাটুকুকে ট্রান্সক্রিপশন ঘটে সেই জায়গাটুকু বলা হয়েছে ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন ইউনিট মানে ডিএনএ এর যে জায়গাতে শুধুমাত্র মানে যে নির্দিষ্ট খণ্ড বা যে অংশটাতে ট্রান্সক্রিপশনটা করতে পারবে ওই জায়গাটুকু বলা ট্রান্সক্রিপশন ইউনিট। তো ট্রান্সক্রিপশন ইউনিট বলতে মেইনলি কোনটাকে বোঝাচ্ছে, এই যে জিনটাকে। এর আরো একটা জিনিস আছে, আরো একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে সিস্ট্রন। নাম শুনছিলা? কি বলো? সিস্ট্রন মানে যে কোনো ডিএনএ যে অংশটা একবারে ট্রান্সক্রাইব করতে পারে ওইটাকে বলা হয়েছে সিস্ট্রন। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সাধারণত সিস্ট্রন বলতে ঘুরে ফিরে এইটাতেই বোঝায়, লাভ নাই। বুঝতে পারছো? তার মানে এই যে আমরা জিন বলতে যারা বুঝতেছি ট্রান্সক্রিপশনের সময় এইটাই ট্রান্সক্রিপশন ইউনিট, আবার এই ট্রান্সক্রিপশনের সময় এটা আরেকটা নাম আসে, সেটা হচ্ছে কি সিস্ট্রন। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু সিস্ট্রনটা আমার অন্য কিছু বোঝায়, মানে একটা দেখা যায় যে 3টা-4টা জিন একবারে ট্রান্সক্রাইব করে ফেলে, তখন 3টা-4টা জিনকে একত্রে বলা হচ্ছে সিস্ট্রন। এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, যে কয়েকটা জিন একত্রে ট্রান্সক্রাইব করতে পারে, সেক্ষেত্রে এই সিস্ট্রন বলতে কয়েকটা জিন আসে। কিন্তু এটা সিস্ট্রন বলতে ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই সিস্ট্রন যেটা জিনও সেটা। আর এই ট্রান্সক্রিপশন প্রসেসের সময় এটাকে একটু স্পেসিফিকভাবে আমরা বলি ট্রান্সক্রিপশন ইউনিট। বুঝলা কিনা? টার্মগুলো ক্লিয়ার? আসলে পারবা? আচ্ছা, এবার আমরা চলে হচ্ছে প্রসেসের মধ্যে যে কিভাবে ট্রান্সক্রিপশনটা করতেছে। এখন ট্রান্সক্রিপশনটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তাই না? মানে কি ডিএনএ কে কি করতে হবে? কপি করতে হবে। এখন ডিএনএ কে কপি করতে হলে আমাদের ডিএনএ কোন অংশ কপি করবে? জিনের মধ্যে যে অংশগুলো আছে এই জিনের মধ্যে অংশগুলোকে কপি করবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা ডিএনএ যদি ড্র করে নিই এখানে, এইটা মনে করো একটা ডিএনএ। যন্ত্রণা বসা, এবার নিতে হবে না। এইটা মনে করো একটা ডিএনএ চেইন, এরকম নম্বর করে দিলাম। ধরে নিলাম এইটা আমার একটা জিন, আবার আগের মতো ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি করেছে। আগের ক্ষেত্রে আমরা রেপ্লিকেশন ফর্ক বলেছিলাম, এখানে আবার ট্রান্সক্রিপশন ফর্ক বলে না, এটাকে জাস্ট একটা ইউনিট। এখন আমরা জানি এমআরএনএ কয় চেইন বিশিষ্ট হয়? এমআরএনএ কয় চেইন বিশিষ্ট হয় বলো? হ্যাঁ 103 না? সেটা বলছিলাম যে এক চেইন বিশিষ্ট, একটা চেইন থাকে 103। তো এখন আর ডিএনএ কয় সূত্রী আমার? তাহলে ডিএনএ যদি একটা জায়গায় কপি করতে হয় তাহলে কি একসাথে দুইটা জায়গায় কপি করতে পারবে না? এক পাশে। আচ্ছা, যে কোনো এক পাশে কপি করতে হবে। তো আমরা ধরে নিলাম যে এইটার ক্ষেত্রে আমার এই ডিএনএ এর এই অংশ যেটা উপরের যে অংশটা এটাকে কপি করবে। তাহলে এইটা আমার টেম্পারেচার ইউজ হচ্ছে, যে এই অংশটাকে কপি করবে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে সেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ড। আচ্ছা, আর ঠিক এখন কথা হচ্ছে কপিটা করে কেমনে? কিন্তু ফটোকপি না, যা লিখছে ওভাবে তাই উঠবে। এটা হচ্ছে আয়না কপি। আয়না কপি কি জিনিস? কপি করবা কিন্তু আসবে উল্টা, কমপ্লিমেন্টারি চলে আসবে, পরিপূরক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যান্টিকোডন বলতে কি বলে ওইটা, এইটা ঠিক পরিপূরকটা আসবে, কমপ্লিমেন্টারি চেইন আসবে। যদি তুমি এইটা কপি করতে চাও তাহলে এইটা আসবে না, কিন্তু আসবে কি
এ থাকলে টি আসবে। হ্যাঁ মানে এইটার পরিপূরক চেঞ্জ পেয়ে যাওয়া তুমি, আমার কথা হচ্ছে তাহলে এইটা এখন কপি কেমনে করবা, এটা তো পাওয়াই না, বুঝল না? নিচেরটা কপি করলে উপরেরটা পেলো। এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে। তাহলে তাহলে যখন তুমি এইটাকে হুবহু কপি করবা তখন কিন্তু এইটার কপি নেওয়া যাবে না, এটা ফটোকপি না, এটা হচ্ছে আয়না কপি। মানে কি, এটা উল্টাটা নিতে হবে। আয়না যখন দাঁড়াই যাওয়া দেখো তোমার ডান হাত তুললে এই পাশে বাম পাশে চলে আসে, ডানটা কিন্তু বামে ঘুরে যায়। আসলে তো এই জন্য এইটা হচ্ছে সেন্স স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ডকে কপি করবে না, কপি করবে কাকে, এইটা ঠিক বিপরীতে যে স্ট্যান্ডটা থাকে এইটার নাম হচ্ছে এন্টি সেন্স স্ট্যান্ড। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, এই অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডকে কপি করে, বুঝতে পারলা? এর আগে একটা কাব্যকে পরীক্ষায় দিয়েছিলাম, সেন্স স্ট্র্যান্ড মানে সেন্স করুন নন সেন্স করুন লিখতে দিয়েছিলাম, ওই সেন্স স্ট্র্যান্ড আর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড লিখে দিচ্ছি, খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি, মার্ক দিতে পারবো? সেন্স কোডন কি আর সেন্স স্ট্র্যান্ড অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড কি, তো নাই? আচ্ছা এই জন্য মনে রাখতে হবে, সেন্স করুন আর নন সেন্স করুন পড়াইছিলাম, মনে আছে? কোনখানে পড়ে? সেন্স করুন নন সেন্স করুন পড়াই নাই? কোনটা রাইবোজোম? আচ্ছা করুন তো পড়াইছি নাকি? হ্যাঁ। তিনটা নিউক্লিওটাইড সিকোয়েন্স একটা অ্যামিনোকে কোড করে, এটা বলা করুন। হ্যাঁ। এখন করুনগুলোর ক্ষেত্রে তিনটা করুন আছে যারা কোনো অ্যামিনোকে কোড করে না, যেগুলো স্টপ করুন, এগুলা কোনো অ্যামিনোকে কোড করে না। হ্যাঁ হ্যাঁ এই তো মনে আছে, ইউএজি ইউজিএ ইউএএ। দেখি এটা পিসি তোমার প্রিন্টে কি কালার প্রিন্ট হয়? না ব্ল্যাক এন্ড হোয়াইট। ও আচ্ছা। তো যেটা বলছিলাম যে ওই শেষে যে স্টপ করণগুলা এগুলা কিন্তু কোনো অ্যামিনোকে কোড করে না, এগুলাকে বলা হচ্ছে এন্টিসেন্স, সরি নন সেন্স করণ, মানে কোনো অ্যামিনোকে কোডই করে না, ওর কাজ কোড করা কিন্তু কোড করবে না, তাহলে রাগের লাভ কি, নন সেন্স একটা। আর আর বাকি যেগুলো আছে 61টা অ্যামিনো অ্যাসিড, এরা আছে 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, মানে 61টা কোডন মিলে 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন চলে আসতে পারে, হয় না? এটাকে বলে রিডান্ডেন্সি, বাংলায় কি বলে এটা আমি নিজেও জানি না। আচ্ছা এটা ইংলিশ আর একটা আমরা আছে রিডান্ডেন্সি, তো তোমাদের এই বাংলা বইতে আবার নাই, আছে ইংলিশ ভার্সনের বইতে, ইংলিশ ভার্সনের বইতে তোমরা ইংলিশ লেখা, আমরা তো ইংলিশেই পড়ি, এবং অনলাইনে বা বিভিন্ন সোর্সগুলো তো সবই ইংলিশ, এটা বাংলা দেখি আমি নিজেও জানি না আর কি। বাংলা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে বাহুল্য দোষ, বাহুল্য দোষ নামটা অনেক কথা তোমার, ব্যাকরণ বাহুল্য দোষ। দেশের সব আলেমরাই এই বিষয়ে একমত হলেন, কি বোঝাইছে বলো? ভুল আছে কোথাও এখানে? দেশের সব বলছি তো, আলেম তো চলেই আসছে সব, আবার রাধা লাগবে কেন? আবার যদি দিতাম দেশের আলেমরা এই বিষয়ে একমত হলেন, তা তো সব চলে আসছে না, ডাবল প্লুরাল করে দিচ্ছি না, এর নাম হচ্ছে রিডান্ডেন্সি। এই জন্য এই যেগুলো আছে মানে কি বলে, একটা অ্যামিনো অ্যাসিডকে যখন একাধিক কোডন দ্বারা ডিনোট করা হয় তখন এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। তো এই আমার এইটা হচ্ছে অ্যান্টিসেন্স, আমার অ্যান্টিসেন্স সঙ্গে কি করতে হবে, কোড করবে, আর কোড যে করবে এখানে এই ট্রান্সক্রিপশন প্রসেসের জন্য এনজাইম যেটা পড়াইছি এটার নাম কি? ট্রান্সক্রিপশন। হ্যাঁ পরে কোন এনজাইম? আরএনএ পলিমারেজ, ও একাই সব কাজ করে। রেপ্লিকেশনের সময় মেন এনজাইম কি বলছি আমরা? ডিএনএ পলিমারেজ। ও কি একা সব কাজ করছে? আর ওইরকম 8টা-10টা এনজাইমের নাম পড়ছি আমরা, পড়ছি না? সবাই মিলে কাজ করছে। এই ক্ষেত্রে এটা আবার সহজ কেন, এটা হচ্ছে একাই সব কাজ করে, বুঝতে পারছো? আচ্ছা তো এই সেন্স স্ট্র্যান্ড বা এটাকে বলা হইতেছে কোডিং স্ট্র্যান্ড, মানে এখানে কোডটা আছে এটাকে কপি করবে, এটার নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। আচ্ছা আর এরপরে এইখানে এন্টিসেন্স যে স্ট্র্যান্ডটা আছে এটার নাম হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড। তাহলে এখন এখন এই এমআইটা তৈরি হবে কোথা থেকে? এন্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড থেকে, এটা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এইটাকে সাস হিসেবে ইউজ করবে,
সাচ মানে এইটাকে ভিত্তি করে তৈরি করবে, এইটাকে টেম্পারেচার বলবো। তখন আমরা এর রেপ্লিকেশনে কিন্তু দেখেছি দুইটা টেম্পারেচার ছিল, তাহলে এটা হচ্ছে মেইনলি এটা আমার নাম হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট সামনে এইটাকে কপি করে এইটাকে নিয়ে মেইনলি হচ্ছে কপিটা শুরু করবে। আচ্ছা, তো এরপরে আসি এখন অ্যাপ্লিকেশনে এখন কি বলে ট্রান্সক্রিপশনের জন্য লাগবে কি আমার নিউক্লিওটাইড লাগবে, সেগুলো হচ্ছে রাইবো নিউক্লিওটাইড লাগবে। আচ্ছা, আমরা রেপ্লিকেশনের সময় দেখেছি যে লাগে কিন্তু নিউক্লিওটাইড, কিন্তু ওগুলা যখন সাইটোসিলে থাকে কোন ফর্মে থাকে, মানে ট্রাইফসফেট ফর্মেশনে থাকে। নিউক্লিওটাইডের মনোফসফেট না, রেপ্লিকেশনের সময় লাগছিল কি এএমপি সিএমপি জিএমপি টিএমপি, এগুলা হচ্ছে নিউক্লিওটাইডের উপাদান, কিন্তু রেপ্লিকেশনের সময় আসছিল কে এটিপি জিটিপি সিটিপি টিটিপি এগুলো আসছিল, মনে আছে? ট্রাইফসফেট ফর্মেশনে আসছিল, সেখান থেকে পাইরোফসফেটটা বন্ড ব্রেক করে বের হয়ে চলে গেছিল, আর বাকিটা যুক্ত হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে আসবে হচ্ছে ও সেখানে আগেরবার কিন্তু আমরা দিয়েছিলাম ডিএটিপি ডিজিটিপি ডিসিটিপি ডিটিটিপি এরকম দিয়েছিলাম না, মানে কি দুইটা ডি মানে ডিঅক্সি রাইবো, আবার ডিএনএ ছিল না, ডিঅক্সি গ্রুপটা সুগার লাগবে না, তো বললাম দুইটা দুই ডি ডি মানে দুই। ওমা কি বললো এটা, পাশাপাশি দুইটা থাকবে। আর ওটা তো ডাই বাই, ও ডি মানে নাইন, ডি মানে নাই। সরি, এখনো যদি এই কথা কও তাহলে তো কি করি, নিজের কপালে নিজেই মারা দরকার আমার। আচ্ছা, তো যাই হোক, এই ডিঅক্সিরেবো আগের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করেছিলাম যে এগুলা ডিএটিপি ডিজিটিপি ডিসিটিপি ডিটিটিপি এগুলো ইউজ করেছিলাম। মানে কি এগুলো আমার সাইটোসিলে থাকবে সলিউশনে, আর এখান থেকে যখন নিউক্লিওটাইড ফর্ম করবে এখান থেকে আসবে হচ্ছে ডিএএমপি আসবে, এরপরে ডিজিএমপি আসবে, এখান থেকে ডিসিএমপি আসবে, এরপরে ডিটিএমপি। এই জিনিসগুলো আমার নিউক্লিওটাইডের উপাদান, তো আসছে কিন্তু এখান থেকে, বুঝতে পারলো? বুঝছো? এরপরে কিন্তু এগুলো থেকে হচ্ছে ডিএনএর সময়, এখন তো আমার ডিএনএ লাগবে না, আমার তৈরি করতে হবে কি আরএনএ। আরএনএ তৈরি করতে হবে, আরএনএ তৈরি করতে হলে এখানে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ডি তো দরকার নাই আমার, কোনো ডিঅক্সি বলে হবে না, রাইবোতে হবে, তাহলে কোনো ভেজাল নাই, ডি সব ধরেই থাকবে না। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে একটা লাগবে হচ্ছে এটিপি, লাগবে হচ্ছে জিটিপি সিটিপি, আর লাগবে হচ্ছে ইউটিপি। বুঝলা কিনা? টিটিপি আসবে না কেন? ইসোথাইমিন ইউজুয়ালি আরএনএ থাকে না, এক্সেপশন কেস আলাদা, কিন্তু ইউজুয়ালি থাকে না। আচ্ছা, তাহলে এই এই ফর্মগুলো আমার লাগবে, এবং এখান থেকে দেখবো যে আমরা পাইরোফসফেট আকারে বের হয়ে চলে যাই, তাহলে তখন এখান থেকে যুক্ত হবে আমার এএমপি এএমপি জিএমপি, এরপরে আসি হচ্ছে সিএমপি, এরপরে আসি হচ্ছে ইউটি তো নাই, এটা হচ্ছে ইউএমপি। এই জিনিসগুলো আমার যুক্ত হবে, তাহলে এখন আমার এই ম্যাটেরিয়ালগুলো লাগবে, এখনো কিন্তু আমার ট্রান্সক্রিপশন শুরুই হয় নাই, বুঝতে পারছো? এবং শক্তিগুলো কোথা থেকে আসবে? এই যে বলতেছিলাম ট্রাইফসফেট যে বন্ডটা আছে, মানে কি এটিপির গঠনটাই যদি লাস্ট দিনও দেখাইছি এই যেরকম থাকে, তিনটা ফসফেট মানে এখানে এ, এইখানে কার্বন আছে, মনে করো যে পি, এই পি, এই পি, এই এরকম ভাবে থাকে, এবং এখানে এই বন্ডটা ভেঙে দাঁড়ি হবে, ভেঙে গেলে এখান থেকে একটা এনার্জি রিলিজ হয়, এই এনার্জিগুলো দিয়েই ফসফরাস লিঙ্কেজ গঠিত হয়। ফসফরাস লিঙ্কেজ করে থাকে, এই ডিএনএ এর মধ্যে ফসফরাস লিঙ্কেজ আছে না, নিউক্লিওটাইডগুলো একটা একটার সাথে কি দিয়ে যুক্ত হয়? ফসফরাস লিঙ্কেজ দিয়ে। পাশাপাশি না হাইড্রোজেন মর্ফম করে থাকে, কিন্তু হচ্ছে মানে সামনাসামনি হাইড্রোজেন মর্ফম করে থাকে, কিন্তু পাশাপাশি এই যে নিউক্লিওটাইডগুলো কি দিয়ে যুক্ত হয়েছে? ফসফোডাইএস্টার লিঙ্কেজ দিয়ে। এই পড়াইছিলাম না এটা? পড়াইছিলাম, দুই দিকে বিক্রিয়া গেছিলাম। হ্যাঁ পড়াইছিলাম না, সবই ভুলে গেছো, এত বললে থাকলে কি আমি কি করবো? তাহলে এই জিনিসগুলো লাগবে, এবং তারা বলছিলাম যে এই 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 বন্ধন তৈরি করার জন্য যে শক্তি লাগবে, এই শক্তিটা কে সাপ্লাই দেবে? এই যে পাইরোফসফেট বন্ডটা যে ট্রাইফসফেট ফর্ম থেকে ভেঙে বের হয়ে আলাদা যাচ্ছে,
আলাদা হয়ে যাচ্ছে, এই বন্ডের মধ্যে যে এনার্জিটা ছিল যেটাকে আমরা বন্ড এনার্জি বলি, বাইন্ডিং এনার্জি অনেক ক্ষেত্রে বলে থাকতে পারি, যদিও বাইন্ডিং এনার্জি বলতে অন্য কিছু বোঝায়, মানে এই বন্ডটা ভাঙছে। আমরা কি জানি একটা বন্ড তৈরি করতে এনার্জি দিতে হয়, আর যদি বন্ড ভাঙবো তাহলে ও এনার্জি রিলিজ করবে, ছেড়ে দেবে তোমাকে। বুঝছো? নতুন বন্ধন গঠন করতে তোমাকে বাইরে থেকে এনার্জি দেওয়া লাগে, আর পুরো আর আগে থেকে তৈরি হওয়া থাকা যদি বন্ধন যদি ভেঙে ফেলো তাহলে এখান থেকে এনার্জি পাবা। আচ্ছা, বা উৎপন্ন হবে বা ওখানে নির্গত করবে। এখানে বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ড ভাঙলে এখান থেকে এনার্জি আসবে, সেই এনার্জি দিয়ে তোমার যে ফসফরাসের লিঙ্ক গ্যাসটা তৈরি হবে। বুঝতে পারলে? এবার এসে থার্মোডাইনামিক্সের পড়াশোনা হবে, যদিও থার্মোডাইনামিক্স ও তোমাদের তো থার্মোডাইনামিক্স ছিল, এটা হচ্ছে বায়ো এনার্জেটিক্সের পড়াশোনা। বায়ো এনার্জেটিক্স মানে বায়োলজিতে থার্মোডাইনামিক্স, মানে বায়োলজিতে এনার্জির ইউজগুলা। থার্মোডাইনামিক্স পড়াশোনা ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্সের সেকেন্ড পার্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওইখানে দেখো বিষয়টা হচ্ছে যে থার্মোডাইনামিক্স হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা যদি তোমাকে সংজ্ঞা দিতে পারে, তুমি কি বলবা? যে স্টাডি অ্যাবাউট হিট, এনার্জি অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইদিন দেম, মানে একটার সাথে একটা সম্পর্কগুলো কি, তাপের সাথে কাজের সম্পর্ক কি, কাজের সাথে শক্তির সম্পর্ক কি, এই জিনিসগুলা, এবং এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি, এগুলো নিয়ে পড়াশোনাই তো আমাদের এই থার্মোডাইনামিক্স না। মানে এই থার্মোডাইনামিক্সে যখন এই এনার্জি নিয়ে যে পড়াশোনাগুলো, এগুলো যখন বায়োলজিতে চলে আসে, এগুলোকে বলা হয় বায়ো এনার্জেটিক্স। আচ্ছা, তো ওইদিকে যাচ্ছি না আমরা, আমাদের মেইন পড়ায় ফিরে এবার আমরা। তাহলে এই ট্রান্সক্রিপশন এখন মেইনলি 3টা ধাপে সম্পন্ন হয়। 3টা ধাপগুলো যদি একটু প্রথমে দেখি, প্রথমটা হচ্ছে খুবই সহজ জিনিস, এগুলা 3টা ধাপ আছে মেইনলি। তিনটা ধাপে প্রথমটাকে বলা হয় ইনিশিয়েশন। মানে কি বলো? ইনিশিয়েশন। একটা হচ্ছে ইলংগেশন। বর্ধিত। ইনিশিয়েশন মানে কি? ইনিশিয়েশন মানে শুরু করা, প্রারম্ভ। বুঝতে পারছো না? সূচনা বলে আর কি, সূচনা। ইলংগেশন মানে বর্ধিতকরণ, আর একটা আছে টার্মিনেশন। মানে কি? টার্মিনেশন মানে কি? সমাপ্তিকরণ। তার এই 3টা ধাপে মেনলি ট্রান্সক্রিপশনটা সম্পন্ন হয়। তো এখন ফার্স্ট অফ অল আসি যে ট্রান্সক্রিপশনের জন্য আমরা জানি যে রেপ্লিকেশনের জন্য একটা রেপ্লিকেশন অরিজিন খুঁজে বের করতে হচ্ছিল, যে এই জায়গা থেকে রেপ্লিকেশনটা শুরু হবে। আচ্ছা, এবার দেখি আমরা যদি এটা যদি আমার 5 প্রাইম হয়, এইটা যদি 3 প্রাইম হয়, তাহলে এইটা 3 প্রাইম, এইটা হচ্ছে 5 প্রাইম, তাই না? আচ্ছা, তো এখন কি করতে হবে, যদি আগের মতো কিন্তু আবারও এই ট্রান্সক্রিপশনটা হতে হবে অনলি 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। এটা অলওয়েজ ট্রান্সক্রিপশন হোক আর রেপ্লিকেশন হোক, সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন হতে হবে। এটা কার? পুরাতনটা না নতুনটা? দুইটাই। হ্যাঁ, দুইটা। একটা ডিরেকশনে যাবে, এই ডিরেকশন। এখন এই ডিরেকশন কি পুরাতন স্ট্যান্ডার্ড এই ডিরেকশনে যাবে? নতুন যেটা তৈরি হচ্ছে এইটার 5 প্রাইম, এইটা আছে নিউ স্ট্যান্ডার্ড জন্য। এটা আবার এখানে চিন্তা করে না যে 5 প্রাইম ওটা 3 প্রাইম, বা এটা 5 প্রাইম ওটা 3 প্রাইম, তাহলে এদিক থেকে এদিকে আসবে না। সহজ না, এটা হচ্ছে নতুন চেঞ্জ যেটা ওইটা সহজ। কিন্তু কনফিউশন লাগে কিন্তু ভালো মতো। যেখানে 5 প্রাইম দেখছো, এদিক থেকে শুরু করবে, এই বন্ধ নিয়ে আসবো না, হবে না। এটা তো পুরাতন স্ট্যান্ডার্ড, তাহলে এটা যে 5 প্রাইম হয়, এটা 3 প্রাইম হয়ে গেল না। মানে এটা কোন ডিরেকশনে? উল্টো ডিরেকশনে হবে। আচ্ছা, বলছিলাম যে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন সবসময় ট্রান্সক্রিপশনটা বাড়বে, এবং এটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড কোনটা? এই যে নিউ যে আয়নটা তৈরি হচ্ছে, এটা দেখবো আমরা কিভাবে তৈরি হয়। তো ফার্স্ট অফ অল এখন এটা ট্রান্সক্রিপশন করার জন্য আগে জানি আমরা রেপ্লিকেশনের জন্য একটা অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরি খুঁজে বের করতে হয়েছিল। তো এইটার ক্ষেত্রে আবার এরকম আলাদা কোনো ওরিটা লাগে না, মানে আলাদা অরিজিন অফ রেপ্লিকেশন লাগে না। তবে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রোমোটার। এটা কোথা থেকে শুরু হবে, একটা রিজন, মানে আলাদা কোনো প্রাইমার লাগবে না কিন্তু, বুঝিও। মানে এখানে কোনো প্রাইমার অ্যাড করতে হয় না, আলাদা ডিরেক্ট একটা
একটা জায়গা থেকে মনে করি এখান থেকে শুরু হবে। এইটা যদি 3 প্রাইম হয়, এটা যদি 5 প্রাইম হয়, যে নতুন ছেলে 5 প্রাইম যদি 3 প্রাইম মানে কি পুরাতন ছেলে 3 প্রাইম দিয়ে 5 প্রাইম, হ্যাঁ তারপরে এই ডিরেকশনে বাড়তে হবে আমার। তাহলে এইখানে একটা রিজন মনে করো খুঁজে পাইলো, যে রিজনটার নাম হচ্ছে প্রোমোটার। এই রিজনটা যেখান থেকে যে আমার ট্রান্সক্রিপশনটা। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? পড়া দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে যেরকম চাচ্ছি মানে এরকম হচ্ছে না। এখন বেশি প্রেশার দিলে বলতেছে ভাইয়া আমার হচ্ছে না, আমি কোনো কিছুই সামলাইতে পারতেছি না। এখন আমি সামনে পরীক্ষার পড়া পড়ি না আপনাকে পড়া দিই সেটাও পারতেছি না। এত প্রেশারের মুখে কিছু সামলাইতে পারতেছি না, আমি কি করি বলেন তো আন্টি? তো এখন নাহি বলতেছে মধ্যে রাখো, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ, যেটা পরীক্ষাতে পড়ার মতো। পরীক্ষা তো বউ বলতেছে ভাইয়া আমার পরশুদিন ইংলিশ পরীক্ষা, মানে আপনি আপনার পড়া পড়ি না ইংলিশ পড়ি। তুমি আসছো কদিন পরে? হ্যাঁ, তুমি কি এর আগে আসছো কবে? এর আগে কবে যেন আসলাম, মাঝখানে দুদিন আসতে ছিলাম, মানে হয় নাই, শিডিউল মেলে নাই। তো এই কদিন পড়া করতে পারে নাই? কি বলবো, লিখছে, লেখা আগে লিখে রাখছিল, ওইটা লিখে দেখাইছি নোটে, কিন্তু মানে যতটুকু আশা করছিলাম, ইভেন এইটা তো ওকে বোঝানোর পরে যে ভিডিও করে ওকে দিয়ে দিছি যাতে ভুলে গেলে এটা দেখতে পারে, তারপরও তো যদি না করে এরকম ওই পড়াটা গুরুত্বপূর্ণ থাকে, পড়াই লাগে পরীক্ষা তো বোঝাতে যায় কোন কোন কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটা আবার এসে আজকে দেখা আরেকটু মেরে দিলাম, মানে ওভারভিউ দিয়ে দিলাম ওই জন্য অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ সবই ঠিক আছে, তো বুঝাই দিলে এখন রেফ্রিজারেশন করে আমাকে এখন দাও আজকে পর হ্যাঁ, আজকে পরে আজকে আর কি দিতে পারছে না, বোঝানোর পরে পরবর্তীতে দিতে পারছে। এই তো মানে আরেকটু বুঝে সবই, কিন্তু খাটে কম মানে কি এইটা তো সমস্যা এখন। হবে আস্তে আস্তে। হ্যাঁ ওইটাই এখন, আর আমি অনেক বেশি ফাস্ট যাচ্ছি না কেন, কারণ আরিফ ভাই তো ফাস্ট যাচ্ছেই, তো আমি যদি আবার ফাস্ট যাই কেন, ওখানে ও এরকম রেগুলার ঠিক মতো যায় না, কেন ও যাই না, যায় কখনো যায় না। এখন আমার বিষয় হচ্ছে কি, আমি কিন্তু আমি ওই জন্য কিছু বলি না, হ্যাঁ, তুমি আসো দেখে আমি আর কিছু বলি না দেখি। আমি কিন্তু কাব্যকে অনেক জোরে টানি, মানে ওকে টেনে পড়াই যায়, এবং ও দেখা যায় যে হ্যাঁ নিজ দায়িত্বে আমাকে সব রেডি করে দেয়, ওকে চাপও দেওয়া লাগে না। তো এখানে হচ্ছে কি মানে সবকিছু এরকম গুতাই বের করে নিতে হয়, তো যার কারণে স্লো আগাতে হচ্ছে, এই আর কি। ও যতটুকু পারে দিতে পারবে, ওকে জিজ্ঞাসা করে এইটুকু দিও। আচ্ছা ঠিক আছে, আরে প্রসেসগুলো তো লাগবেই, এগুলো তো আসবেই, তিনটা প্রসেস তো, এই তিনটা প্রসেস তো এই চ্যাপ্টার মানে অসম্পূর্ণ থেকে যায়, হয়ই না। আচ্ছা, কালকে তো সকালে করতে পারবো নাকি? সমস্যা তো নাই সকালে কালকে? হ্যাঁ, আবার কি হলো আবার? আসবেন কালকে সকালে করতে পারবো না? পারবো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আসবো। কালকে তাহলে লাস্ট, হ্যাঁ, তারপরে 12 তারিখের পর। একবারে 12 তারিখের পর? মাঝখানের দিনগুলা খবর দিয়ে কেমন এগুলা? আমার পরীক্ষা, পরীক্ষার ফাঁকে ফাঁকে পড়তে পারবে না? 100 মার্কের পরীক্ষা আমার। সো হোয়াট, ফেল করবো মানে পরীক্ষার মাঝখানে পড়তে পারবে না? ছুটি তো নাই, কি মাঝখানে বলবো? শুক্র শনি ছুটি আছে না? শুক্র শনি ফিজিক্স আমার। ওই পরে শুক্র শনি পরে ফিজিক্স? হ্যাঁ, বৃহস্পতিবার আসবো আর শুক্রবার আসবো, বৃহস্পতিবার তো সমস্যা নাই, পরীক্ষা দিয়ে এসে পড়বা, শুক্রবার আবার পড়বা, তাহলে ঠিক আছে। তো না এরকম ফাঁকে ফাঁকে তো পড়া লাগবে, নাহলে এত গ্যাপ দিলে তো বা সিলেবাসই আগে নাই, কারণ কি হবা, কারণ কি বায়োলজিতে ফেল। এমনি ফেলবো, কয়ে লাভ নাই। আরে না ফেল কি, আর এগুলা কলেজের পরীক্ষা তো একটা ফেল কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। এখন আসি, ফার্স্ট অফ অল এই জায়গাতে যে জায়গা থেকে আমার ট্রান্সক্রিপশনটা শুরু হতে পারবে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে প্রোমোটার। এই যে জায়গাটা, এটার নাম প্রোমোটার। এগুলা মিশে দেই, একটু বুঝতে সুবিধা হবে।
এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে প্রোমোটার। তাহলে প্রোমোটার কোন জায়গা? যে জায়গাটা, যে রিজনটা থেকে আমার ট্রান্সক্রিপশনটা শুরু হতে পারবে, এই জায়গাটা হচ্ছে প্রোমোটার। তো এই জায়গাটা সাধারণত কেমন হয়ে থাকে? সাধারণত কি বলা হয়, এই জায়গাটাতে একটা সিকোয়েন্স থাকে, স্পেসিফিক সিকোয়েন্স, সেই জায়গায় বলা হয় আবার টাটা বক্স। টি এ টাটা বক্স বলা হয়। টাটা বক্স কেন বলা হয়? টি এরকম এরকম একটা সিকোয়েন্স থাকে, যেটার নাম হচ্ছে টি এ টি টি ডাবল এ, এরকম থাকে আর কি, ডাবল এ টি এরকম চলতে থাকবে। এইটা বারবার রিপিটেশন ঘটবে, টি এ টি, মানে টি এ মানে টি ডাবল এ টি, মানে টা টা এভাবে চলতেই থাকবে। এইভাবে কয়েক পর্যন্ত চলে সাধারণত এটা। হ্যাঁ হ্যাঁ, প্রোমোটারে সাধারণত 20টা সিকোয়েন্স থাকে এরকম। এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা আছে না? এটা মনে করো যে 4বার চলে আসলো, 4 টাইমস এই জায়গাটায় চলে আসলো। এইটা হচ্ছে প্রোমোটার রিজন। এবং এই রিজন থেকে হচ্ছে, এই রিজনটা যেখানে খুঁজে পাবে এইখান থেকে শুরু হবে হচ্ছে ডিএনএ যে ইয়াটা ট্রান্সক্রিপশন যেটা, এটা শুরু হবে এবং এটা হচ্ছে প্রোমোটার রিজন। তো এই ট্রান্সক্রিপশনের জন্য আলাদা কোনো ইয়া লাগবে না, মানে প্রাইমার, যেটা আমরা ডিএনএ দেখেছিলাম যে আলাদা প্রাইমার অ্যাড হতে হয়, এর কোনো প্রাইমার লাগবে না। এইটা কিন্তু কিসের? এটা কিন্তু ওন এই যে ডিএনএ মেইন চেইনের, বুঝতে পারছো? আর ওখানে আমরা প্রাইমার কোনটা পেয়েছিলাম? প্রাইমার কিন্তু আরএনএ উল্টো করে অ্যাড হয়ে গেছিল হাইড্রোজেন বন্ড ফর্ম করে, মনে পড়ে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে এই ডিএনএর ওন চেইনের একটা সিকোয়েন্স, যেখানে এই টি এইটার 4-5টা এরকম রিপিটেশন থাকবে। ওই জায়গাটা আছে প্রোমোটার রিজন, এবং ওখান থেকে শুরু হবে হচ্ছে ট্রান্সক্রিপশনটা। আচ্ছা, তো ওই জায়গায়, এবং যেটা বলতেছিলাম, এই ট্রান্সক্রিপশনের জন্য আলাদা কোনো প্রাইমার লাগে না, কোনো আরএনএ প্রাইমার লাগবে না। ডিরেক্ট প্রোমোটারটাই, এই প্রোমোটার রিজনটাই কি হবে যে এইটার সূচনা হিসেবে শুরু কাজ করবে, বুঝতে পারছো? এটা পুরোটা কিন্তু জিন, এই পুরোটা জিন না? আগেই তো বললাম যে ট্রান্সক্রিপশন হবে কার? জিনের বাইরে তো হবেই না, একটা নন কোডিং সিকোয়েন্স, বুঝো না? ইন্টারজেনিক সিকোয়েন্স বুঝেছিলাম না তোমাকে? জিনের মাঝখানে যে নন কোডিং লম্বা যে নন কোডিং সিকোয়েন্স গুলা, ওটা হচ্ছে ইন্টারজেনিক সিকোয়েন্স। আর ডিএনএর মাঝখানে আমরা জানি এক্সাম ইন্টারনাল আছে, এগুলো আবার এখনকার বিষয় না, এগুলো পরে আসবো আমরা, এক্সাম ইন্টারনাল ঝামেলাটা কোথায় হচ্ছে। তাহলে এইটা হচ্ছে প্রোমোটার রিজন হলো। তাহলে এরপরে হলো, এখন প্রোমোটার খুঁজে পাইলো, ট্রান্সক্রিপশন শুরু করে দিল, ইনিশিয়েশন হয়ে গেল, তার মানে আমার সূচনা শেষ। আচ্ছা, এরপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে ইলংগেশন বা বর্ধিতকরণ। তাহলে এখন কি করবে? এই যে এনজাইম, আমাদের যে মেইন এনজাইম, সেটার নাম কি? সেটার নাম কি বলো? এই আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজটা কি করবে? এইখান থেকে একটা একটা করে ধীরে ধীরে বাড়াতে থাকবে, এইটা সামনের দিকে যাইতেই থাকবে। তাহলে যেহেতু এইটা 3 প্রাইম এন্ড পুরাতন চেনের, তাহলে এইটা 5 প্রাইম এন্ড কার? নতুন চেনের। আর এদিকে যখন বাড়তেছে যেটা, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, বুঝলা কিনা? একটা একটা করে কমপ্লিমেন্টারি বেস বা পরিপূরক বেস বসাতে থাকবে এবং সামনের দিকে বাড়তে থাকবে। এখানে এর এগেইনস্টে বসাবে হচ্ছে, দেখো এখানে জি এর এগেইনস্টে ট্রিপল বন্ড ফর্ম করে বসাবে হচ্ছে কি? সি। আর এর এগেইনস্টে ডাবল বন্ড ফর্ম করে বসাবে ইউ। এটা হচ্ছে মেইন পার্থক্যটা, কিন্তু টি আসবে না, আর হচ্ছে ইউ। তাহলে এই ইউটা এইভাবে সামনের দিকে বসাচ্ছে এবং 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এটা বাড়াচ্ছে, ইলংগেট করতেছে, চেইনটা বাড়িয়ে যাচ্ছে। কারণ এই বাড়ানোর কাজটা কি করতেছে? পলিমারেজ, সেটার নাম আরএনএ পলিমারেজ। আচ্ছা, এবং এইটা হচ্ছে এইটা টেম্পলেট হিসেবে কাজ করে, সালস হিসেবে কাজ করে, আর এটা সামনের দিকে বাড়তে থাকে, মানে লিডিং এর দিকে শুরু যেতে থাকবে, এরকম কোনো ল্যাগিং এর কিন্তু কোনো বিষয় নাই। আচ্ছা, তো এরপরে এবং অ্যান্টি প্যারালাল জিনিস তৈরি করবে। অ্যান্টি প্যারালাল কি? এই যে এটা হচ্ছে 3 প্রাইম 3 5 প্রাইম,
আর এটা হচ্ছে 5'3'3'। প্যারালাল কিন্তু এন্টি, মানে একটা দিকে আসে একটা দিকে আসে, উল্টা। এই হাতটাকে যদি আমি এভাবে রাখি, একটা দিকে গেছে একটা দিকে, এটা হচ্ছে এন্টি প্যারালাল বলে। মানে প্যারালাল ঠিকই কিন্তু একটা দিকে একটা দিকে। আচ্ছা, এই জন্য এটা বলে এন্টি প্যারালাল। এন্টি প্যারালাল হেলিক্স তৈরি করলো। এখন এই যে ফরমেশনটা মনে করে এইভাবে এইভাবে চলতেছে 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 এবং সামনের দিকে যাচ্ছে। তো এখন ডিএনএ এই যে ফর্মটা, এখন এটা একটা চলমান দশা চলছেই, কিন্তু এই অবস্থায় আমি যদি ডিএনএটাকে কনসিডার করি, তাহলে এই ডিএনএতে দেখো এই এমন একটা ডিএনএটা যে ডিএনএতে আরএনএ আবার চলে আসছে মাঝখানে, তাহলে ডিএনএ আরএনএ একটা হাইব্রিড ফর্ম চলে আসলো। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স, মানে হাইব্রিড ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স। বুঝছো? আচ্ছা, তো এটা হচ্ছে হাইব্রিড ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স। তাহলে এইটা হলো আমার ইলংগেশন প্রসেসটা মোটামুটি কমপ্লিট, কেন এত জটিল স্টেপও নাই, ডাইরেক্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ট্রান্সক্রিপশনগুলো এগুলো কখন হয় বলতে পারবা? যখন প্রোটিন দরকার। কখন দরকার পড়ে? প্রোটিন কোন জায়গায় উৎপন্ন হয়, রাইবোজোম। মানে কোন স্টেজে, কোন টাইমটা কখন? টাইম সেল সাইকেল পড়াইছিলাম না? ও পড়াইনি তোমাকে না? এটা এখন এস। হ্যাঁ, এস এস পর্যায়ে। এস পর্যায়ে না, এস জীবন। রেপ্লিকেশন ঘটে। জীবন পর্যায়ে। হ্যাঁ, জি1 এবং জি2 এই দুই দশাগুলো আছে না, ডিভিশনের সময় তো এগুলো তৈরি হতে পারবে না, তখন তো ডিভিশন নিয়ে বাঁচে না, বুঝো নাই? আর এস পেজে তো রেপ্লিকেশন নিয়ে ব্যস্ত। তাহলে বাকি যে দুইটা আছে মানে জি1 এবং জি2, এই দশায় এই ঘটনাগুলো ঘটে। সব এই কারণে তৈরি হয়। তো এরপরে ইলংগেশন আমার ঘটে গেল, এরপরে লাস্ট হচ্ছে টার্মিনেশন। তো এইটা বাড়তে 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 শেষে গিয়ে একটা সিকোয়েন্স খুঁজে পায়। এই সিকোয়েন্সটা হচ্ছে এই 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 সিকোয়েন্স এই এইখানে ছিল প্রোমোটার, এবং শেষের দিকে ইউজি না, এই শেষের দিকে একটা রিজন খুঁজে পাই যেটার নাম হচ্ছে টার্মিনেটর। ইউজিএ। আর এটা এই জায়গায় না, একটা শেষের দিকে একটা সিকোয়েন্স খুঁজে পায় এই জায়গাটার সাথে এক সারি এডেনিন থাকে আর কি, এ থাকে এই জায়গাটায়, এ থাকে আর কি শেষের দিকে। ক্যাপ লাগা ছিল। আরে ওগুলো আরো অনেক পরের বিষয়, এখানে সাধারণত এ কিছু সিকোয়েন্স থাকে, মানে কয়েকটা রিপিটেশন থাকে এর। এই জায়গায় গিয়ে যখন এই তাহলে এর বদলে এখানে কি বসাবে, ইউ 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 ইউ। যখন এইটা বসিয়ে ফেলে তখন এটা বুঝে যায় যে এটা আমার টার্মিনেটর এন্ডে আমি পৌঁছে গেছি, তখন এইটা স্টপ হয়ে যায় আর সামনের দিকে আগাবে না। সামনের দিকে না গেলে কি হবে, তাহলে বন্ধ, ট্রান্সক্রিপশন বন্ধ। কারণ ট্রান্সক্রিপশনটা যখন সামনের দিকে বাড়তে শুরু করে না, বাড়তেছে, এইটা আবার কি করে, এই বাড়ার মাঝখানেই পিছনের দিক থেকে এই বন্ধন আবার ভাঙা শুরু করে। বুঝলা? সামনের দিকে বাড়তেছে, পিছনের দিক থেকে একটু 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 করে এরকম মানে বন্ধন ভেঙে ভেঙে সামনের দিকে আগাতে থাকে। বুঝতে পারছো? মানে একদিক থেকে সামনের দিকে এইভাবে বাড়তেছে আর পিছন দিক থেকে এইভাবে একটু একটু করে খুলতেছে, খুলে খুলে আগাচ্ছে। এইটা এইভাবে আগাতে থাকে এবং যখন টার্মিনাল এন্ডে চলে যায় তখন কি হয়, এইটা এখান থেকে বের হয়ে চলে আসে। আমার ট্রান্সলেশন শেষ। এখন ট্রান্সলেশন শেষ হলে এই এ তো আর এখানে থাকার দরকার নাই, এখান থেকে আস্তে করে ফ্লেক অফ হয়ে চলে আসবে, বের হয়ে চলে আসবে। এবং এইখানে এই মেইনলি পলিমারেজ এনজাইমটাই সব কাজ করে, আলাদা করে এই জন্য এনজাইম লাগে না। আচ্ছা, তো এখন এইটা বের হয়ে চলে আসলো, কারণ ধরে নিলাম আমি এই যেটা পেলাম এইটা হচ্ছে এই এমআরএনএ, এই যে এইটা এই এমআরএনএটা এখান থেকে পেলাম। তাহলে এই ট্রান্সক্রিপশন থেকে যে এমআরএনএটা আসলো এইটার নাম বলবে, এইটা 5 প্রাইম প্রান্ত, এইটা 3 প্রাইম প্রান্ত, এইটার নাম হচ্ছে প্রি এমআরএনএ।
আমার কথা হচ্ছে প্রি কেন, একে আরো অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় ম্যাচিউর হওয়ার জন্য বা অরিজিনাল এমআরএনএ আসার জন্য। এটা মানে হচ্ছে ইম্যাচিউর, মানে এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট আরো বাকি, কত কিছু বাকি, অনেক ভেজাল আছে। ভেজালটা কি? ফার্স্ট অফ অল দেখো, জিনের মধ্যে আমরা কি জানি এক্সন ইন্ট্রো আছে না? ইন্ট্রোটা কি? নন কোডিং। নন কোডিং মনে আছে না? ভুলে গেছো সব? মনে আছে, নন কোডিং এক্সন কোডিং। আচ্ছা, তাহলে এই নন কোডিংটা যে এখানে আসছে, এখান থেকে প্রোটিন তৈরি করতে পারবে না, এটা ভেজাল না? ভেজালটাকে ওভারকাম করতে হলে কি করতে হবে আমাকে? এই এক্সন এটাকে রেখে ইন্ট্রন যে অংশটা একে রেখে বাদ দেওয়া লাগবে। আচ্ছা, এইটা একটা কাজ, আরো কিছু কাজ আছে। এইটা মানে এই যে প্রি এমআরএনএ যেটা পেলাম আমরা, এরকম কোনো ফাংশনাল এমআরএনএ না। এটাকে ফাংশনাল এমআরএনএ হতে গেলে আরো কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, যদি আমরা ডিরেক্ট এমআরএনএ নিয়ে পড়াশোনা করছি, কিন্তু তোমাকে আগেই বলে দিয়েছি যে শুধুমাত্র এমআরএনএ না, কিন্তু অন্যান্য যে আরএনএগুলো আছে সেগুলো কিন্তু এই প্রসেসে আসে, কিন্তু সেগুলোর আবার পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশনটা এরকম না। সেগুলোর পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশনটা অন্যরকম। কেন? এখানে তো ইন্টারভিউটা বাদ দিতে হবে, আর আর কিছু আরএনএ আছে যেগুলো মনে করো যে বাদটা দেওয়া যাবে না, তাহলে ম্যাক্সিমামটাই নন করি, বুঝো নাই? ওগুলো আবার বাদটা দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? বাদ দিলে তো তখন থাকবেই না কিছু। মনে করো টিআরএনএ, টিআরএনএ তো ফর্মে আসা লাগবে, ওর জন্য আবার কিছু অন্যরকম প্রসেস আছে, আবার কেটে কেটে বাদ দিলে তো থাকবেই না। ওর নিউক্লিওটাইডে 80-90টা, বুঝো নাই? আচ্ছা, তো এই যে এবার এমআরএনটা পেলাম আমরা, এইখানে আমার কিছু এক্সন ইন্ট্রন চলে আসছে। ও আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে। কালকে আসবো কিন্তু সকালে, পরীক্ষা সকালে। শুধু ওই আমি আসার আগে একটু সময় এটা পড়িও, আধা ঘন্টা, আর আমার শুধু পড়ার টাইমটা বেশি পড়ো না, কালকে আমরা অল্প করে ছাড়িয়ে দেবো। এখন শুধু ওই টাইমটা তুমি আমার জন্য রাখিও, আর বাকি টাইমটা তুমি পড়িও, সমস্যা নেই। সকালে তুই আসবো, বিকালের দিকে সারা টাইমে তুমি ফিরে আসো। তাহলে এই প্রি এমআরএনএ থেকে এমআরএনএ আসতে হবে আমাকে, এখান থেকে আসতে হবে হচ্ছে এমআরএনএ। ঘষা দিয়ে তো ওঠাই কিনা কিছু দিয়ে, এখন না পরে পরে দিকে আর কি। তাহলে এই প্রি এমআরএনএ থেকে এমআরএনএ আসতে যে প্রসেসটা কমপ্লিট করতে হবে, এইটার নাম হচ্ছে, নামটা জানো? এটার নাম হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, বা এটা বাংলাতে তোমাদের বইতে দেওয়া হয়তো যে পরিমার্জন, বুঝছো না? এই পরিমার্জন এটার নাম হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। আচ্ছা, কথা হচ্ছে এগুলো কিন্তু আমি পরে গেলেই হবে না, একটু মনে রাখতে হবে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা বলতাম, আর ইন্টারমিডিয়েট পেশার সম্পর্কে ভালো ধারণা আমারও আছে, মানে কোনো রকম খালি পার করতাম, মানে মানে সামলানোই জানে না ওটা পেশার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর মধ্য দিয়েও আগাতে হবে, করানো একটু পেশা নিতে হবে। যেটা করতে হবে, একবার বললে, আমি আমার ক্লাসে মোটামুটি ডাল স্টুডেন্টের মধ্যে একটা ছিলাম। ডাল তো বোঝো, মানে দিতেই পারতাম না। এমনিতেই আমি মানে কলেজে কিন্তু পড়াশোনার জন্য সেরকম ফেমাস ছিলাম, মানে কলেজের পুরো কলেজ মিলে টপ 10 স্টুডেন্টের মধ্যে একটা ছিলাম। কিন্তু কথা হচ্ছে আমার ব্রেনে তো শার্প ছিল না,
টিচার যখন পড়িয়ে বলতো যে এখন এটা আমাকে দাও, আমি পারতাম না। আমি কি করতাম, বাসায় গিয়ে আবার পড়ো, কলেজে যাওয়ার সঙ্গে আবার একবার পড়ো। বুঝলাম একটু সময় দিতে হবে এই আর কি, যে আমি বুঝতেছি যে সময়টা খুবই কম পাচ্ছ, কিন্তু কথা হচ্ছে স্কুলে তো ঠিক মতো যাও না, কলেজ এখানে একটা সময় থাকতেছে না, এই টাইমটা কাজে লাগাতে হবে। গেম খেলা যাবে না বাবা রে, আচ্ছা মোবাইল টেপা যাবে না, কম্পিউটার টেপা যাবে না, এই আর কি, মানে যে টাইমটা আছে পুরোটা তুমি পড়াশোনার কাজে লাগাও। তো হতাশার কিছু নাই তো। তোমার থেকে মনে করো যে অনেক দুর্বল জায়গা থেকেও আমি উঠে আসছি, আমার তো আরও কী যে সিচুয়েশন ছিল, আমার ফ্যামিলি নাই, এখানে ঢাকায় হুট করে আসছি, আগে তো পড়াশোনা করছিলাম, হুট করে ইন্টারমিডিয়েট ঢাকায় এসে এই খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নাই, কিছু মেনটেন করতে পারি না, বাসা টাসা পাই না, কত কী কাহিনি। হ্যাঁ একটা বাসা পাইলাম, তা ওটা গ্লাস রুম, উপর দিয়ে আবার খোলা, মানে এরকম পিটুক করে গ্লাস হাইট দেওয়া, ওই দিয়ে আবার খোলা, এই পাশে আবার টয়লেট, কি গন্ধ আছে, কত কাহিনি কিন্তু ওটা যে পড়াশোনাগুলো করছি। আচ্ছা তো তোমার তো এত সেমেস্টার নাই, এখন কথা হচ্ছে এই কলেজের ক্ষেত্রে হয়তো কিছুটা ইফেক্টিভ হচ্ছে না কলেজের ক্লাসগুলো, কিন্তু তুমি তো লং টাইম পাচ্ছ সময়, যেটা কলেজে যাচ্ছ না, এই টাইমটা কাজে লাগাও। আমি যাবো সেটা সেটা নয়, যখন যাওয়া লাগবে সেটা নয় পরবর্তীতে, তখন কলেজেও তো কিছু না কিছু পড়াবে, বসে তো আর রাখবে না। এক এক ক্লাস আর এক ক্লাসের ফাঁকে টাইমটা বসে পড়ো, যে ফ্রি টাইমটা পাচ্ছ পুরোটা কাজ লাগাও। ওই খেলাধুলা আর করার সময় নাই, ইন্টারমিডিয়েটে খেলাধুলা করার সময় নেই, গেম খেলা, টিভি দেখা বা আদার অন্যান্য কাজের করার সময় কোনো নাই, এত শর্ট সময়, বুঝতে পারছো? আর আরেকটা টেকনিক হচ্ছে যে বন্ধের সময়গুলো কাজে লাগানো। বন্ধ প্রায় প্রায় কিন্তু অনেক টিচারের ক্লাস ক্যান্সেল হয়, ক্যান্সেল হয় না, এই প্রাইভেট আজকে আসতে পারবো না, আমি আসতে পারবো না, আমারও ক্যান্সেল হয় কত, তাই না? এই সময়টা কাজে লাগাও, সময় পাইছো কাজে লাগাও। আমি তো দেখা যায় যে কোনো জায়গায় এখনও কিন্তু আমি সবসময় ব্যাগ নিয়ে ঘুরি, মানে কি কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস থাকে আমার, যাতে একটু টাইম পেলে যেন ওই জিনিসগুলো কাজে লাগাতে পারি আমি। তো তোমার এই সময় যেটুকুই আছে এটুকুই কাজে লাগাতে হবে, এই সে বিষয়। তাহলে এবার আমরা দেখি যে পরিমার্জনটা কেমনে ঘটে, তাহলে ট্রান্সক্রিপশনটা প্রসেসটা কিন্তু শেষ। এখন আসি যেটা, সেটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল বললাম, এটা কি দিয়ে মুছলাম, এটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, যেটাকে তোমাদের বইতে কি লেখা হলো, পরিমার্জন। আচ্ছা এটার আবার তিনটা অংশ। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 5 প্রাইম প্রান্তে একটা কি করতে হবে, জি ক্যাপ বসাতে হবে, এটা বলে জি ক্যাপিং। মানে এই যে এটা এই যে 5 প্রাইম প্রান্ত হয়, এইখানে 8 থেকে 10টা নিউক্লিওটাইড জি 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 টা বসাতে হবে। কেন জি 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 বসাতে হবে? এটা হচ্ছে এই জি 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 ছাড়া এটা ট্রান্সপোর্ট হতে পারে না। এমআরএনএ তৈরি হয়েছে কোথায়? এমআরএনএ তৈরি হলো ইয়াতে, রাইট, হাইব্রিড নিউক্লিয়াসের ভিতরে না। হ্যাঁ হ্যাঁ, এমআরএনএটাকে প্রোটিন তৈরি করতে হলে আসতে হবে কোথায়? এটা ডিএনএর ভিতরে, ডিএনএ এর ভিতরে আসতে হয়, প্রোটিন তৈরি করতে রাইবোজোমে আসতে হবে, নিউক্লিয়াসের বাইরে। ওটা তাকে কোড করা লাগে, তারপরে হয়ে যাবে রাইবোজোম। ওইটা কোড তো হয়ে গেছে, হয়ে গেছে। এটা এমআরএনএ পাইছি না আমি, কিছু পরিমার্জন হবে, যদি পরিমার্জন পর যে এমআরএনএটা পাবো এই ওখানে থাকতে পারে ভিতরে, না ওটা বাইরে আসতে হবে না, বাইরে এসে রাইবোজোমের ভিতর তো ঢোকা লাগবে, রাইবোজোমের 2 ইউনিটের মাঝখানে আসা লাগবে, তখনই না ফাংশন করতে পারবে। তাহলে ওইটার জন্য জি প্রাইম ক্যাপটা লাগে, এটার জন্য আরো একটা সাইন এখানে জিপ কোড আছে, যাই হোক অনেক সাইন ডায়াগ্রাম সিকোয়েন্স আছে, জিপ কোড আছে, এগুলো অনেক হায়ার স্টেজের বিষয়, এগুলো এখন তোমাকে চাচ্ছি না আমি। তো এইখানে এটা এরকম 8 থেকে 10টা, এরকম 7 থেকে 10টা নিউক্লিওটাইড জি 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 বসাতে হয়, এরকম জি 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 বসাতে হয়, এইটা বলা হয় জি 5 প্রাইম প্রান্তে এটা জি ক্যাপিং বা জি ক্যাপ বসাতে হয়। আচ্ছা এরপরে যে সিকোয়েন্স এটা আছে সেটা হচ্ছে এই 5 প্রাইম প্রান্তটা বসাইলাম, এবার 3 প্রাইম প্রান্তটা বসাইতে হয়, এটা হচ্ছে পলি এ টেইল। পলি এ টেইলটা কি? এই যে 3 প্রাইম যে প্রান্তটা আছে এই প্রান্তে এরকম এ করে 50 থেকে 150টা মোটামুটি 150টা এর উপরে বসে যেতে হয়।
এই বিশাল বড় চেইনের লেজের মতো লাগতেছে না, যে এ দিয়ে লেজ তৈরি করছি এরকম। তো এইটাকে বলা হয় যে পলি এ টেইল, মানে এই থ্রি প্রাইম প্রান্তে এরকম পলি এ টেইল বসাতে হয়। এরপরে সব থেকে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে স্প্লাইসিং। আসবো আমরা সেটাতে। আচ্ছা, এরপরে যেটা আছে আমার যে এরপরে যে এটা হচ্ছে স্প্লাইসিং, SPLICING, স্প্লাইসিং। এটা কি জিনিস? কাটা। কি কাটবে? এখন এই স্প্লাইসিংটা হচ্ছে আমাদের এই জিনের মাঝখানে, এই জিনের মাঝখানে কিন্তু ছোট 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 যেরকম নন কোডিং সিকোয়েন্স চলে আসছে। এই জায়গাগুলোর নাম কি? ইন্ট্রন। এই জায়গাগুলোর নাম হচ্ছে ইন্ট্রন। এগুলো হচ্ছে নন কোডিং, মানে জিনের মাঝখানেও নন কোডিং আসতে পারে। জিনের বাইরে তো নন কোডিং আছেই, দুটো জিনের মাঝখানে পুরোটাই নন কোডিং, কিন্তু জিনের মাঝখানে কিছু নন কোডিং আসে, এগুলো হচ্ছে নন কোডিং। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ইন্ট্রন। আর এই কোডিং জায়গাগুলোর নাম কি বলো? এটা তো জিন, মানে এক্সন। হ্যাঁ, এক্সন। তাহলে এই এই ইন্ট্রন গুলাকে কি করতে? ইন্ট্রন তো থাকা যাবে না। কেন থাকা যাবে না? এদের ইন্ট্রন থেকে প্রোটিন সিকোয়েন্স তৈরি করতে পারবা না, সম্ভব? তো এটা হবে না। তাহলে এই ইন্ট্রন গুলাকে কি করতে হবে? কেটে কেটে বাদ দিতে হবে। এখন এই কেটে কেটে বাদ দেওয়ার যে প্রসেসটা, এইটার নাম হচ্ছে স্প্লাইসিং। মানে স্প্লাইসিং করে যে কমপ্লেক্সটা, একটা বিশাল বড় কমপ্লেক্স গঠন করে, ওইটার নাম হচ্ছে স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোম এটা একটা কমপ্লেক্স যৌগ, কিন্তু একটা না, একটা কমপ্লেক্স, কয়েকটা জিনিস মিলে গঠিত। তো এই স্প্লাইসিওজোম কি করে? এটা মনে করো বড় এরকম একটা কমপ্লেক্স, এরকম একটা, এইটা এই জায়গায় চলে আসে, এই জায়গাটাতে চলে আসে। চলে এসে ঘটনাটা কি ঘটায়? এইবার সেই স্প্লাইসিজম কি নিয়ে গঠিত? SNRN এর নাম শুনেছিল, নাম বলেছিলাম তোমাকে? না তো। SNRN পড়িয়ে থাকার কথা। আরএনএ ক্লাসিফিকেশন দিয়েছিলাম না? ওখানে দেখো খুঁজে SNRN পাবো। এসএন আছে। হ্যাঁ, SN। আর লাস্টে লিখছিলাম একটা, আর ভুলে গেছিলাম। SI লাগবে না আপাতত, SN টা লাগবে। এটা হচ্ছে SNRNA। এরপরে এখানে আসে আর কিছু আছে প্রোটিন। এই SNRNA প্লাস প্রোটিন মিলে যেটা গঠিত, সেটার নাম কি বললাম? স্প্লাইসিওজোম। এটা একটা কমপ্লেক্স। SNRNA কিন্তু আরএনএ। এটা কি তাহলে? আমি মনে করি না যে আরএনএ দিয়ে আরএনএ কাটতেছি, আসলে কিন্তু তাই। মানে এরকম একটা আরএনএ আর একটা আরএনএ শুধু প্যাচ মেরে দেয়, এইটা নিজেরটা কেটে দেয়। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে আরএনএ দিয়ে আরএনএ কাটা। কেমনে কাটবে? আচ্ছা, এখন কাটে কেমনে এইটা দেখাই। সেটা হচ্ছে এই এই যে জায়গাটা, এই যে জায়গাটাতে ইন্ট্রনটা আছে, এই জায়গাটাকে কি করে তুলবে দেখো। এই স্প্লাইসিওজোম এসে এই জায়গাটাতে, এটা মনে করো এই একটা প্যাচ মেরে দেয়, এইভাবে একটা প্যাচ মেরে দেয়। এইটা এইটা কিন্তু কোডিং, মানে টান দিয়ে নিয়ে আসছি বোঝাচ্ছি। বুঝতে পারছো? এই জায়গাটায় কি করে প্যাচ তৈরি করে দেয়, এইটা কিন্তু আর্মি, এবং এইটা হচ্ছে ইন্ট্রন। এবার এই জায়গাটা কেটে এই জোড়া লাগিয়ে দেয়। বুঝলে না? এটা আবার 2-3টা মেকানিজম আছে, এগুলো হায়ার স্টেজে পড়াশোনা এখন লাগবে না। ঠিক এই জায়গাতে হচ্ছে মহাটা ঘটে, এই স্প্লাইসিওজোমটা এইখানে একটা প্যাচ তৈরি করে দেয়, এরকম একটা প্যাচ। তখন এই প্যাচটা আস্তে করে, এটা মনে করো আর্নে, এই আয়নাটা এইটাকে কেটে এরকম আয়না দিয়ে বাদ দিয়ে দেয়। তখন কিন্তু আর ইন্ট্রন নাই, যা আছে সব এক্সন আর এবং একটা কোডিং সিকোয়েন্স। আচ্ছা, যেটা বলতেছিলাম এখানে কিন্তু আরএনএ দিয়ে আরএনএ কাটে। কেমনে? এই যে এরকম বুঝাইলাম, যেটা দুইটা আরএনএ যখন একসাথে এইভাবে চলে আসে, এক করে আসে, তখন একটা একটা এরকম কেটে দেয়। মানে এইটার সাথে বন্ধ তৈরি করে ফেলে। তো আরএনএ তো সেই একটাই সম্ভব, তাই না? মানে একদিকে ফসফরাসের লিঙ্কেজ তৈরি পসিবল, যখন এটার মধ্যে ওভারল্যাপ করে যায়, এইটা কিন্তু এইটার সাথে আমরা বন্ধ তৈরি করে ফেলছে। এই থাকতে হবে না, মেয়ে গেল, বুঝো নাই?
আচ্ছা স্প্লাইসিজমের এইটা যদি মনে করো স্প্লাইসিজমের পার্ট, এইটা ভাঙা তো আমার সমস্যা নাই, এটা তো জায়গাতেই আছে, কিন্তু আমার যেটা দরকার সেটা কিন্তু আমি ভেঙে ফেলতে পারছি, বুঝলা কি না? মানে সে কাটা দিয়ে কাটা তোলার মতো, এটা আরএনএ দিয়ে আরএনএ কাটি আমরা, এই কাটার যে এই বিষয়টা, এটা হচ্ছে স্প্লাইসিং। আর এই যে স্প্লাইসিজম যে কমপ্লেক্সটা তৈরি করলো, এটা একটা সংক্ষিপ্ত নাম আছে, সেটা হচ্ছে আচ্ছা। আর এসএন আরএনএর সাথে যখন প্রোটিন যুক্ত হয় তখন এটাকে বলা হয় এসএন প্রোটিন বা স্মল রাইবোনিউক্লিওপ্রোটিন। সো এসএন আরএনএ এবং প্রোটিন, তখন এটা বলা হয় স্মল রাইবোনিউক্লিওপ্রোটিন। রাইবোনিউক্লিওপ্রোটিন, আর এটাকে বলা হয় এসএন, সংক্ষেপে আর কি আরএনপি, এসএন আরএনপি কমপ্লেক্স। সরি, এটা সংক্ষিপ্ত নাম এসএন আরএনপি কমপ্লেক্স গঠন করলো। এই এসএন আরএনপি কমপ্লেক্সটাই কি করে, স্প্লাইসিংটা করে থাকে। এখানে আবার আর একটা ঘটনা ঘটে, তাহলে এই যে আশা করছি ক্লিয়ার স্প্লাইসিংটা, এর মাধ্যমে মোটামুটি আমাদের যে পোস্ট ট্রান্সক্রিপশন মোটিভেশনটা ছিল এইটা হচ্ছে শেষ। কিন্তু এখানে আর একটা জিনিস ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং। অবশ্যই এইটা কি জিনিস? স্প্লাইসিং বুঝলা? এবার আসি এখানে, এটা কিন্তু মানে সংক্ষিপ্ত ভাবে একটু মানে আসতে পারে, এক্সট্রা পড়াশোনা যদিও এত বেশি আসে না, লাগে অনেক ক্ষেত্রে। অল্টারনেটিভ স্প্লাইসিং, এমন কথা হচ্ছে মনে করো এটা আমার কোডিং জায়গা, এখান থেকে এটা ছিল আমার নন কোডিং জায়গা, এই যে এইভাবে বুঝলাম, এটা এক্সন, এটা ইন্ট্রন, আবার এখানে আরেকটা আসছে, এটা এক্সন, আবার এখানে মনে করি এটা ইন্ট্রন, আবার এই পাশে এটা, আবার এটা আবার এক্সন। আমার কথা হচ্ছে এইখানে কি করে স্প্লাইসিং প্রসেসে কি করে, এই জায়গাগুলো কেটে দেয়, কেটে বাদ দিয়ে দেয়, এই কাজটা করে না? যেভাবেই কাটুক, কিভাবে কাটে সেটা তো দেখাইলাম তোমাকে, কমপ্লেক্সটা খেয়ে পুরোটাকে জায়গাটাকে ধরে ফেলে। তো এখন কথা হচ্ছে এইগুলো এখন এইভাবে জোড়া লেগে যাবে, মানে এইটা এই মাথায়, এইটা এই মাথায় জোড়া লাগবে, এটা স্বাভাবিক না? কথা হচ্ছে কিছু ক্ষেত্রে এটা মনে করে দিলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, কিছু কিছু ক্ষেত্রে এইটা জোড়া না লাগে, এইটা এই পাশে এসে মাঝখানে ঢুকে গেল, তাহলে 1 3 2। হ্যাঁ এরকম হতে পারে। আবার এইটা মনে করো এই পাশে চলে গেল 2 1 3, বা এই 3 নাম্বারটা সবার আগে আসলো, এরকম হতে পারে। তার মানে যে সিকোয়েন্সে ছিল এগুলা এই জায়গায় জোড়া না লেগে এইটা এসে মনে করো এই জায়গায় জোড়া লাগলো, অথবা এইটা এসে এই জায়গায় জোড়া লাগলো, মানে এদের মধ্যে অল্টারনেশন ঘটে যেতে পারে। মানে এই স্প্লাইসিং প্রসেসের পর এই এক্সনগুলো যে জোড়া লাগবে, এই জোড়া লাগার সময় কিছুটা চেঞ্জ হতে পারে, ইন্টারচেঞ্জ হতে পারে, পজিশন বা জায়গাটা চেঞ্জ করতে পারে। এই যে প্রসেসটা, এটার নাম হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং। বুঝলা কি না? আচ্ছা, তাহলে আশা করছি ক্লিয়ার। আমাদের মোটামুটি ট্রান্সক্রিপশন শেষ। এবার আসি, এখন এই ট্রান্সক্রিপশনটা আমরা যে সেন্ট্রাল ডগমার পার্ট কিনা বলতে গেলে মানে কি সেন্ট্রাল ডগমা পড়াইছি না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই যে সিকোয়েন্সটা এর নাম কি? সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কোন কয় দিকে যায়? একদিকেই যায়। ডিএনএ থেকে আরএনএ হয় প্রোটিন, মানে একদম জেনোটাইপিক ল্যাঙ্গুয়েজ থেকে ফিনোটাইপিক ল্যাঙ্গুয়েজে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা। এখন কথা হচ্ছে সেন্ট্রাল ডগমা আবার কিছু ব্যতিক্রম আছে, বলেছিলাম তোমাকে সেন্ট্রাল ডগমা ব্যতিক্রম, এটা তো বলে থাকার কথা, মানে ওই যে রিভার্স, এক্স্যাক্টলি, মানে যেটা যাওয়ার কথা সেটা না উল্টা দিকে ফেরত আসছে, এটা সেন্ট্রাল ডগমা ব্যতিক্রম। আচ্ছা, জিন এক্সপ্রেশন পড়িয়েছিলাম, মনে আছে? জিন এক্সপ্রেশন ওই যে হ্যাঁ, রেপ্লিকেশন এবং সেন্ট্রাল ডগমা দুইটাকে একত্রে বলা হয়েছে জিন এক্সপ্রেশন। তাহলে আসি এবার যে এই সেন্ট্রাল ডগমার একটা এক্সেপশন আছে,
এটার নাম হচ্ছে কি বললাম, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপ্ট আচ্ছা, তো এই রিভার্স ট্রান্সক্রিপশনটা এইটাকে আমরা কি বললাম যে এক্সেপশন অফ সেন্ট্রাল ডগমা। আচ্ছা, এখন কি বেশি ব্যতিক্রমটা কোথায় ঘটে সেটা হচ্ছে এইখানে কিছু কিছু এইটা কাজের ক্ষেত্রে ঘটতে পারে, এটা ক্ষেত্রে অনলি ভাইরাস আর কারো কাছে দুনিয়াতে আবিষ্কৃত হয় নাই, অনলি ফর ভাইরাস, শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে এটা ঘটবে। এখন কি ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে এই এমআরএনএ থেকে বা এদের ক্ষেত্রে এমআরএনএ বা ডিরেক্ট আরএনএ থেকে এটা তৈরি করে ফেলে হচ্ছে ডিএনএ। এইটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আর যে এনজাইমটা এই কাজ করে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার রিভার্স ট্রান্সক্রিপশন। এরা ভাইরাসের ক্ষেত্রে করবে, এদের ভাইরাসের আবার ক্লাসিফাই আছে, সব ভাইরাসের ক্ষেত্রে ঘটে না। কিছু ভাইরাস, যে ভাইরাসগুলোকে বলা হয় রিট্রোভাইরাস, স্পেশাল টাইপ অফ ভাইরাস, মানে যাদের এই এবিলিটিটা আছে এদেরকে বলা যাচ্ছে রিট্রোভাইরাস। তো শুধুমাত্র এদের ক্ষেত্রে কি ঘটে, এই ঘটনাটা ঘটে থাকে। বুঝতে পারছো? এরা হচ্ছে এই আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, কিন্তু এরা কিন্তু এই মনে করো যে ডিএনএ তৈরি করলেও এই ডিএনএতে আবার মনে করো যে থাইমিন থাকে না, এছাড়া ইউরাসিল, এই ধরনেরটাকে বলা হয় সিডিএনএ। এই ছোটখাটো সি দেওয়া হয় নিচে, কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ। আরএনএ থেকে যে ডিএনএটা পাই আমরা ওইটার নাম হচ্ছে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। আচ্ছা, তো এরপরে এখানে আর নতুন কিছু নাই। এইটা ইউজ করা, এইটা কোথায় ইউজ করা হয় জানো? করোনা ভাইরাস টেস্টিং, যেটা পিসিআর নাম শুনছো না? আরটিপিসিআর নাম শোনা নাই? আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখে বলবে, এটা করোনা ভাইরাস হইলে এই টেস্ট দেয়। আরটিপিসিআর এইটার মাধ্যমে টেস্ট করা হয়। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, মানে এই কাজটা করে নেওয়া হয় করোনা ভাইরাস টেস্ট করার ক্ষেত্রে। আমার বডি থেকে যে ভাইরাস পাবে, ওই ভাইরাসের যে ডিএনএ পাবে, ওইটা দিয়ে অ্যানালাইসই করা যাবে না যে কার ডিএনএ, তোমার না তার, বুঝো নাই? ওই জন্য ভাইরাল ডিএনএ গুলোকে অল্প একটু নিয়ে ওইটাকে অ্যাম্পলিফাই করা হয় পিসিআর এর মাধ্যমে, মেশিনের মাধ্যমে। এটা হচ্ছে আরটিপিসিআর। এটা মলিকুলার টেকনিকের খুব ভালো একটা জিনিস। এটা আমাদের এই পরীক্ষা আসছিল অবশ্য, ম্যাডাম ভালো করে বুঝাইছিল, আমি ভালো করেই পারছি। যদি পড়ি নাই বাসায়, ম্যাডাম পড়াছিল, ওইটা মনে ছিল, জাস্ট মেটে দিয়ে আসছি। এটা হচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা এই পরিমাণের চেন রিঅ্যাকশন করে এটা ইউজ করা হয় ভাইরাসগুলোর ক্ষেত্রে। তো এইটা কিন্তু আরটিপিসিটা কিন্তু এটা মানে আমরা করতেছি সিনথেটিক্যালি, আর ওইটা কিন্তু একা একা হচ্ছে, এই আর কি বিষয়টা। আচ্ছা, এবং এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু হাইলি ফাস্ট, জানো এটা? 1000 নিউক্লিওটাইড ট্রান্সক্রাইব হতে সময় লাগে 1 সেকেন্ড। ইকোলাইয়ের নিউক্লিওটাইড আছে মনে করো যে 1K। এই ইকোলাইয়ের এই 1K ট্রান্সক্রাইব করতে মোটামুটি সময় লাগে 1 সেকেন্ড। কত ফাস্ট! আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম যে যে অংশটা একবারে ট্রান্সক্রাইব করতে পারে ওইটাকে কি বলে? সিস্ট্রন। আর আমাদের ক্ষেত্রে ইউক্যারিওটের ক্ষেত্রে যেটা জিন সেটাই সিস্ট্রন, কিন্তু কিছু কিছু প্রোক্যারিওটের ক্ষেত্রে একসাথে একবারে কয়েকটা জিন ট্রান্সক্রাইব করে ফেলতে পারে, পুরোটা একটা সিস্ট্রন। এবং একটা সিস্ট্রন ভেঙে একাধিক কি হতে পারে? প্রোটিন তৈরি হয়।
মানে এই সিস্টেম মানে কি একটা এমআরআই তৈরি করবে একাধিক জিন থেকে, কিন্তু একাধিক জিন যখন ট্রান্সলেট করবে প্রোটিন হবে কটা? একাধিক। একাধিক। আচ্ছা, এই ধরনের বিষয়গুলোকে বলে অপেরন। মনে আছে পড়াইছিলাম আমি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্যের মধ্যে, নাকি ওরা বলে গেছো? আচ্ছা, তো এইটাকে অথবা পলিসিস্টোনিক ট্রান্সক্রিপ্টও বলা হয় অনেক ক্ষেত্রে, মানে যে অপেরনটা আসলো আমাদের অপেরনটাকে পলিসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট এটাও বলা হয়, নামটা মনে রাখবা। আপাতত এখানে আমাদের আর কিছু নাই, মোটামুটি বেশ বড় টপিকই ছিল ট্রান্সক্রিপশনের শুরু থেকে। এইটা তুমি আমাকে লিখে রাখা নিয়েছে। তাহলে তোমাদের নেক্সট দিন তোমার কাজ 2টা হোমওয়ার্ক কালকে, আজকে এর কখন লিখবা কিন্তু লিখতে হবে। সেটা হচ্ছে আমাকে ট্রান্সক্রিপশনের প্রসেসটা উইথ পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন অ্যান্ড রিভার্স ট্রান্সক্রিপশন এগুলো খাতায় তোমার নোটে থাকতে হবে। আর দ্বিতীয়টা এই পার্থক্যটা থাকতে হবে। খুব বেশি করে না, হয়তো 1 ঘন্টা লিখলেই হয়ে যাবে, কিন্তু এটা লিখে দেখাতে হবে। পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার শুধু আরেকটা ট্রান্সলেশনটা বাকি আছে এবং জিন নিয়ে কিছু কথাবার্তা বললেই আশা করছি, এবং কোড আছে একটা বা সর্বোচ্চ 2টা, মানে কালকে অথবা কালকের পরে আরেকদিন আসলেই চ্যাপ্টার শেষ।